আমি বলি একটা কথা, 1976-এ প্রবাবলি 25 নভেম্বর আমাদের দেশে একটা মুভি রিলিজ হয় দারুইন। তার কিছুদিন পরেই আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরবর্তীতে জার্মানিতে যায়। তখন সাংবাদিকরা ওনাকে নিয়ে কলাম লিখেছিল যে দা রেইনের প্রেসিডেন্ট এসেছিল। আপনারা জানেন কিনা আমি ঠিক জানি না। তার পরবর্তী সময়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা তৈরি হয়নি যেটাকে সরকার প্রধান সরাসরি রিপ্রেজেন্ট করতে পারবে অন্যান্য দেশে। আমি চেষ্টা করব আমার এই 2 বছর মেয়াদকালে কি করে একটি ভালো সিনেমা তৈরি করে অন্তত আমাদের দেশে সরকার প্রধান যিনি আছেন জনাব তারেক রহমান, যাতে করে আমাদের মুভি নিয়ে বিদেশে বলতে পারে যে এটি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। শিল্পীদের ক্ষেত্রে ভাইয়া যেহেতু শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা এবং কল্যাণে কাজ করে শিল্পীরা যখন বাইরে কাজ করে, বিশেষ করে পাশের দেশে যখন কাজ করে, তাদের ভিসা প্রসেসিং সহ বিভিন্ন প্রসেসের জন্য জটিলতা পোহাতে হয়। পাশাপাশি আমরা সম্প্রতি কলকাতার পশ্চিমবঙ্গের দু একজন প্রযোজকের কাছে অভিযোগও পেয়েছি যে আমাদের দেশের শিল্পীরা সাইনিং করে সেই সাইনিং মানিটা ফেরত দেয়নি, কাজও করেনি। এই যে এই ধরনের জটিলতা বা আমাদের দেশকে তো শিল্পীরা রিপ্রেজেন্ট করছে বাইরে, তো এই জায়গাগুলো নিয়ে, এই ক্রাইসিস গুলো নিয়ে কাজ করবেন কিনা? দেখুন, আমার একটা কাজের স্কোপ অফ ওয়ার্ক আছে, আমার পদের যে একটা কাজ, বাকিটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী যেটা পজিটিভ ফোর্স, সেই পজিটিভ ফোর্সে আমি কাজ করব। আমি সবসময় পজিটিভ ফোর্সে কাজ করি। শিল্পীদের উৎসবের বিষয়ে আপনার এজেন্ডাগুলোতে দেখতে পাবেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জায়গাটা আমাদের তো আসলে কান ফেস্টিভ্যালও অংশগ্রহণ জায়গা দেখেছে, আমাদের চলচ্চিত্র যায়, লোকানন্দে যায়, যদি বলি যে চীনের যে ফেস্টিভ্যালটা হয়, তারপরে রেড সিটি সবগুলোতে আমাদের প্রতিনিধিত্ব থাকে, কিন্তু আসলে আমাদের প্রতিনিধিত্ব যে জায়গা থেকে থাকে সেখান থেকে আমাদের মূলধারা চলচ্চিত্রের যে প্রতিনিধির জায়গাটা সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার ভূমিকা কতটুকু থাকবে বা সেই বিষয়ে আপনার আগ্রহের জায়গাটা কেমন? আপনাকে মূল ধারার সিনেমা যদি আপনাকে নিয়ে যেতে হয় ফেস্টিভ্যালে, প্রথমে আপনাকে সেই টাইপের সিনেমা তৈরি করতে হবে। আপনি যদি সেটি তৈরি না করেন তাহলে আপনি সেটি নিয়ে যেতে পারবেন না। প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে। এই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আমাদের অনেক জটিলতা তৈরি হচ্ছে। আমরা যে প্রডিউসার আগেই বললাম ইনভেস্ট করে, তারা তাদের টাকা পায় না, ফেরত পায় না। সোজা কথা হচ্ছে, একজন প্রডিউসার যদি 1 কোটি টাকা লগ্নি করে, তার 1 কোটি টাকাই চলে যায়। এখন ধরেই নেওয়া হচ্ছে কিছু লোক সিনেমা তৈরি করতেছে যে ঠিক আছে, বুঝলাম যে 1 কোটি টাকায় আমার চলে যাবে। এই জায়গা থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা ফেস্টিভ্যালে নেওয়ার জন্য ডেফিনেটলি কমার্শিয়াল ফিল্ম তৈরি করতে পারবো। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সিনেমা কোলাব করার তাদের আছে কিনা? কারণ আমরা বিগত সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি নেপাল তারা ইচ্ছা প্রকাশ করেছে আমাদেরকে কাজ করতে চায়, পাকিস্তান ইচ্ছা প্রকাশ করেছে, ভারত তো করে। তো সেখান থেকে চারপূর্ত দেশগুলোর সাথে সিনেমা নিয়ে কাজ করার ইচ্ছে বা পরিকল্পনা যে না, এটাই তো আমার কাজ। আমি শুরুতেই ক্যাবিনেটে যাওয়ার পর 1 বাই 1 আমি কাজ করব। ডেফিনেটলি চায়না, যেহেতু কোরিয়ান মুভি আমাদের দেশে অনেকেই দেখে এখন, সেটা ফেসবুকে দেখে, হোয়াটএভার কোনো অ্যাপে দেখে বা টেলিভিশনে দেখে। আমি চেষ্টা করব চাইনিজ মুভিও বাংলাদেশে নিয়ে আসার জন্য। সেটাকে বাংলায় ডাবিং করে, চায়নাতে অনেক ভালো ভালো মুভি হয়। ভেরি সুন আমি আমাদের ক্যাবিনেটে প্রস্তাব দেব। আমি চায়না এমবেসির সঙ্গে কথা বলবো, আমরা কিভাবে আমাদের কালচারাল এক্সচেঞ্জ করতে পারি চায়নার সাথে, সে বিষয়ে আমি কাজ করবো। যদি বলি যে যৌথ প্রযোজনা ছবির ক্ষেত্রে কোনো উদ্যোগ থাকবে কিনা? যৌথ প্রযোজনা দেখেন, ভাষাগত দিক থেকে আমাদের অন্যান্য দেশে দেশগুলোতে ধরেন ইন্ডিয়া ছাড়া বাকি দেশগুলোতে আমাদের ভাষাগত অনেক জটিলতা আছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। তারপরে আমরা চেষ্টা করব ফরেন আর্টিস্ট হিসাবে আমাদের আর্টিস্টগুলোকে কোলাবোরেশন করা যায় কিনা অন্যান্য দেশে, সেটা নিয়েও কাজ করব। কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আমাদের আর্টিস্টদের দক্ষতা তৈরি করা, অন্যান্য দেশে কাজ করার জন্য তাদেরকে ট্রেন আপ করা। এরকম যদি কোনো দেশ আমাদের আর্টিস্টদেরকে ট্রেন করতে চায়, সেই অপরচুনিটি ডেফিনেটলি আমরা নেব। একজন অভিনেতা প্রযোজক হিসাবে সেই জায়গাটা বলছিলেন যে প্রযোজকদের আসলে বাঁচতে হবে, সেখান থেকে কোনো চিন্তা ভাবনা কি আপনারা কখনো করেন বা আড্ডায় কোথাও আলাপ হয়? সিঙ্গেল স্ক্রিনটা আপনাকে ভুলে যেতে হবে, কারণ এখন দেশে 70 পর্যন্ত মুভি আমরা দেখি বিদেশে গেলে। আমরা সেই মানদত্তার আমলে যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করতে পারবো না। কারণ এখন হলে যারা যায় বহির্বিশ্বে, তারা সিটে বসে গুলি খেতে চায়,
সিটে বসে তারা ঝর্ণার পানিতে ভিজতে চায়। তো এই কারণে আপনাকে যখনই টেকনোলজি আপডেট হয়, টেকনোলজির সাথে আমাদের নিজেদেরকেও আপডেট করতে হবে। সে কারণে সিঙ্গেল স্ক্রিন আমাদেরকে পুরোপুরি ভুলে যেতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সিনেপ্লেক্স গুলাকে কিভাবে আরো আপডেট করতে পারি, আর আমরা কত বেশি সিনেপ্লেক্স তৈরি করতে পারি সে নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সাথে সাথে অন্তত আমাদের একটা ট্রানজেকশন পিরিয়ড আমরা ধরে নেব, যে আমাদের সিনেমাটাকে আমাদের কামব্যাক করানোর জন্য, যে আমাদের প্রডিউসারদের টাকাটা আমরা কিভাবে সিকিউর করব। দিন শেষে আসলে সিনেমা তো সবকিছু, সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা কি? পারভেজ আহমেদ চৌধুরী আবারও বড় পর্দায় কিভাবে আসবেন সেটা একটু জানতে চাই। কিভাবে আপনাকে আবার বড় পর্দায় পাচ্ছি, কিভাবে, কখন, জানতে। আমি খুব সম্প্রতি রিমান্ড নামে একটি চলচ্চিত্র করেছি। সেটি সেন্সর বোর্ডে খুব একটা জটিলতার মধ্যে পড়েছে। কেন পড়েছে আমি ঠিক জানি না। আহ, গত সপ্তাহে আমার প্রডিউসারের সাথে কথা হলো, তিনি বোধহয় ছবিটি আবার সেন্সর বোর্ডে দেবে। আমি আশা করি রিমান্ড যদি আবার সেন্সর সার্টিফিকেট পায় তাহলে আপনারা দেখতে পারবেন হলে গিয়ে। এরপরও বেশ কিছু সিনেমার গল্প নিয়ে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে কাজ করার চেষ্টা করব যে সিনেমাটি অন্তত যেই গল্পটি বাংলাদেশের হয়ে বিদেশি মানুষও দেখতে পারবে। যেহেতু আমি একটি চেয়ারে এখন আছি, তা আমি যদি উদ্যোগ না নিই আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তৈরি করার জন্য, তাহলে কে করবে? সেখানে আমাদের সমস্ত আর্টিস্ট আমি চেষ্টা করব কোলাবরেট করার জন্য, কাজ করার জন্য, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি জানি বাংলাদেশের সিনেমার দর্শক সিনেমা পাচ্ছে না। তো আপনারা ট্রাই করেন যে যেভাবেই পারেন, সেটা ইউটিউব হোক অথবা টেলিভিশন হোক, বাংলা সিনেমার সাথে থাকেন। এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আরো বেশি সিনেপ্লেক্স বাংলাদেশে তৈরি করতে পারবো। এবং সেই জায়গা থেকে আপনারা বাংলা সিনেমার সাথে থাকলে বাংলা সিনেমারও পরিবর্তন হবে। বাংলা সিনেমা বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছে যাবে, কিন্তু এটাকে সবাইকে ভালোবাসতে হবে। আপনাদের আমাদের সিনেমা নিয়ে যদি কমেন্ট থাকে, আমাদের সিনেমা কিভাবে আপডেট করা যায় সে ব্যাপারে আপনারা যেখানে যে ধরনের প্ল্যাটফর্মে দেখেন আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট থেকেই আমরা শিখবো। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল যে গভর্নমেন্ট একটু পরে আছে, তার জি। থেকে আমার একটা প্রশ্ন। জি, বলুন বলুন। ভাই, আজকে যারা নির্বাচন আপনার পরিস্থিতি আপনার আমি 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 তো কোনো অভিযোগ পাইনি। মানে ওনার ভিতরে ভাইয়া বলছে উত্তরটাই একটা আমি 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 বলেছি এই প্রশ্নের উত্তর আমি বলেছি, আমি কোনো অভিযোগ অফিসিয়ালি পাইনি। নির্বাচন কমিশনার সাথে আমি যোগাযোগ করেছি, আমি খোঁজ নিয়েছি। এই ধরনের কোনো অভিযোগ কোনো প্রার্থী দেয়নি। মানে একজন চিত্রনায়িকা কথাবার্তা বলেছেন। দেখুন, পরাজয় করার পরও কিন্তু আপনার একটা লিড টাইম থাকে অভিযোগ দেওয়ার। অর্থাৎ ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনি নির্বাচন কমিশনার বরাবর সেখানে আপিল করতে পারেন। আমাদের আপিল টিম ছিল, তিনি কিছুই করেননি। তিনি সরাসরি সংবাদ সম্মেলন করেছেন। কি জন্য করেছেন সেটা আমি জানি না। সুতরাং যে অভিযোগ অফিসিয়ালি তিনি করেননি সেটা নিয়ে আমি কথা বলতে পারি না। কিন্তু আপনার যদি আনসে জায়গা থেকে বলি যে তার সে আর কমপ্লেইন করেনি, কিন্তু সামাজিকভাবে আপনার মানটা পূর্ণ করেছেন। এই জায়গা থেকে আপনি তিনি সেই আমি এক মিনিট আমি বলি, আমি একটু ওল্ড স্কুল। আমি খুব একটা ফেসবুক ইউটিউব এগুলো চালাতে পারি না, বিকজ আমার টাইম নেই, চালাতে পারি না। আই এম নট ইউজ টু, যেটা বলবো পারফেক্টলি, আই এম নট ইউজ টু হ্যাভ পাস মাই ম্যাক্সিমাম টাইম অন ইউটিউব অর ফেসবুক। তো আসলে কি ধরনের অভিযোগ করেছে আমি শুনেছি, কয়েকজন আমাকে বলেছে, আমি এটা স্ক্রলিং করিনি, আমি বলতে পারবো না। তারপরে যেহেতু আপনি বলেছেন যে এতে করে আমার পার্সোনালিটি অ্যাটাক হয়েছে, যদি আমার পার্সোনালিটি অ্যাটাক হয়, আমার লয়ার আছে, আমার অফিস আছে, আমার সমিতি আছে, আমাদের ক্যাবিনেট আছে, তারা বিষয়টি দেখবে।